আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে। বাংলাদেশের উপর দিয়ে নানা রকমের দুর্যোগ যাচ্ছে, নানা দুর্ঘটনা যাচ্ছে। সবচেয়ে করুণ ঘটনাটি ঘটল উত্তরার মাইলস্টোন স্কুলে। অনেক বাচ্চা এই দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় মারা গেল এবং অনেক বাচ্চা এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু এর প্রতিক্রিয়া যেটা আমরা দেখলাম, দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনা পেছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ থাকে, দুর্বলতা ত্রুটি থাকতেও পারে, সেটা হিউম্যান এররও হতে পারে, আমরা সবাই জানি। তবে এই দুর্ঘটনা আসলে, এই মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন। আমরা তার মধ্যেও অনেক ইতিবাচক দিক দেখেছি। এই যে মেহেরিন চৌধুরী নামক একজন শিক্ষকের নিজের জীবন দিলেন, কিন্তু 20টি বাচ্চাকে তিনি বাঁচালেন। এই হচ্ছে শিক্ষকের কাজ, এই হচ্ছে সচেতন যোগ্য নাগরিকের কাজ। এবং এটাই হওয়া উচিত আসলে নেতৃত্বের, যারা রাজনীতিতে আছেন কিংবা সরকারে আছেন। কিন্তু আমরা সেটা দেখি না। আমরা দেখি সবাই নিজের কথা ভাবেন, নিজের কথা চিন্তা করেন। যেমন ধরেন, শিক্ষা উপদেষ্টা বললেন যে তার পদত্যাগ করবার কোনো অভিপ্রায় নেই, তবে নিয়োগকর্তা বললে তিনি চলে যাবেন। আবার ওই নিয়োগকর্তা যিনি, প্রফেসর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি একসময় বলেছিলেন তার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা। আসলে সারা দেশের ছাত্র সমাজ নয়, আমরা এটা বুঝেছি যে তিনি মিন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের কেউ কেউ সরকারে ছিলেন এবং আছেন, এবং যারা এনসিপি নামক একটা পার্টি করেছেন। সেই নিয়োগকর্তার একজন হাসনাত আবদুল্লাহ। আমরা খুব ভালোভাবেই জানি যে নাহিদ ইসলাম, মাহফুজ আলম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব, এরাই হচ্ছেন মূল। এর সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেনের নামও করা যেতে পারে। তো সেই নিয়োগকর্তাদের একজন হাসনাত আবদুল্লাহ, তিনি বলছেন, আজকেই বলেছেন যে অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। মাইলস্টোনের ঘটনায়, এই দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় সবচেয়ে সরব সক্রিয় থাকবার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টার। সবচেয়ে সরব সক্রিয় থাকবার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। কিন্তু সেটা আমরা দেখলাম না। আমরা দেখলাম আইন উপদেষ্টাকে, শিক্ষা উপদেষ্টাকে। এবং সরকারের পরিণতি বা সরকারের সমর্থক, সারাউন্ডিংসে যারা আছেন, যাদের ব্লেসিংসে সরকার আছে বা সরকারের ব্লেসিংসে যারা আছেন, তাদের পরিণতি দেখলে বোঝা যায় যে মাত্র 11 মাসের মাথায় ব্যবধানে, বা 1 বছর প্রায় হতে চললো, 1 বছরের মাথায় তাদের পরিণতি কি? লক্ষ লক্ষ জনতার বা কোটি জনতার মধ্যমণি হয়ে যারা ছিলেন, আপনি 5ই আগস্টের কথাই চিন্তা করুন না কেন, এই যে আইন উপদেষ্টার যে ভূমিকা, তাকে আমরা যেভাবে দেখেছি, পেছনে ভূমিকা যাই থাকুক না কেন, কতটা তার কন্ট্রিবিউশন আছে নেই, সেই বিতর্কে আলোচনা আমি নাই বা গেলাম। তাকে আমরা সামনে দেখেছি, মনে হচ্ছিল তিনিই সব নিয়ন্ত্রণ করছেন। সেই আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে প্রায় 9 ঘন্টা মাইলস্টোন স্কুলের একটা রুমে বন্দী থাকতে হলো। তাদেরকে যে ভাষায় এই তরুণ ছাত্ররা কথা বলেছে, বিক্ষোভ প্রদর্শন করেছে, দেখবার মতো। এমনকি জুতো ছুটতে আমরা দেখেছি। যদিও আমি বলবো যে আইন উপদেষ্টা যথেষ্ট সহনশীল ছিলেন। তিনি তার কথা দিয়ে তিনি সমস্ত ক্ষোভ প্রতিবাদকে গ্রহণ করেছেন, ক্ষমা চেয়েছেন, তার দিক থেকে তিনি সর্বোচ্চটা করেছেন। কিন্তু বাস্তবতা হলো যে মানুষ আর এই সরকারকে গ্রহণ করতে চাইছে না, তরুণরাও চাইছে না। এবং ওইখানেই আমি দেখলাম যে তরুণরা বলছে, যারা এনসিপির মধ্যে ঢুকে পড়েছে, মানে এনসিপি করেছে, ছাত্রদের কি হলো, আমাদের কি হলো, সাধারণ মানুষের কি হলো? এরা তো সরকারে আছে, এনসিপি করছে। সো এনসিপি কেউ এখন আসলে তরুণরা আর খুব ভালোভাবে নিচ্ছে না। এবং এনসিপির নেতাদেরই দেখেন, গোপালগঞ্জ থেকে কয়েকদিন আগেই তারা এবং বিভিন্ন পর্যায়ে তারা সেনাবাহিনী নিয়ে এত সমালোচনা করলো, এবং ওই সময়টি তারা পুলিশের ভূমিকা, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছে। কিন্তু তাদেরকে জীবন নিয়ে আসতে হলো, পালিয়ে আসতে হলো
সেনাবাহিনীর সাজোয়া জানি করে। আবার দেখেন এই সরকারের কতগুলো বিষয় আছে। এই সরকার আপনার আমার মনে হয় গভীর রাতকে খুব পছন্দ করে, তাই না? না হলে বাংলাদেশের ইতিহাসে আমি কখনো শুনিনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের বেশ কয়েক মাস আগে মনে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় প্রেস কনফারেন্স করেন। 3টার সময় পত্রিকা ছাপা হয়ে যায়, কেউ পত্রিকা ছাপে না। 3টার সময় সংবাদ মাধ্যমের কর্মীরা খুব একটা অ্যাক্টিভ থাকে না, কিন্তু উনি 3টার সময় প্রেস কনফারেন্স করেন। আবার দেখেন এই যে বিমান দুর্ঘটনা ঘটলো দিনের বেলায়, তারপরে অনেক ঘন্টা গেছে, এসএসসি এসএসসি পরীক্ষার ইস্যুজ আছে, ছাত্রদের পরীক্ষার হবে কি হবে না, কখন হবে, রাত 2:45টার সময় পরীক্ষা স্থগিত করলেন। 2:45টার সময় কে সজাগ আছে এই খবরের জন্য? হ্যাঁ, অনেকে সজাগ ছিলেন, আপডেট জানতে চেয়েছিলেন, পার্সেন্টেজটা কত। এবং আপনি এই কোমলমতি শিশুদের সঙ্গে আসলে কি আচরণ করলেন? আপনি মনে করেন রাত 3টায় তার পরীক্ষা থাকলেও তাকে জেগে থাকতে হবে, পরীক্ষা না থাকলেও তাকে জেগে থাকতে হবে। এই যে সিদ্ধান্ত, অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা গভীর রাত প্রীতি এই সরকার আছে। আমি জানি না এই সরকারের বিদায়টা গভীর রাতে হবে কিনা, অথবা তারা ভয় পান কিনা যে গভীর রাতেই তাদের বিদায় হতে হবে, তাদের ওই রাত 3টা-4টা পর্যন্ত তাদের জেগে থাকতে হবে বা দেশকে জাগিয়ে রাখতে হবে। এটা আমার একটা প্রশ্ন তাদের কাছে থাকলো। আবার দেখেন এমন একটা দুর্যোগ, একটার পর একটা দুর্যোগ ঘটে যাচ্ছে দেশে। আমরা জানি যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে বড় বড় নেতাদের এবং আরো বিশেষ করলে প্রধান উপদেষ্টার বাংলাদেশের গণমাধ্যমের প্রতি তেমন কোনো আকর্ষণ নেই। তারা বিদেশি একটা অনলাইন পোর্টাল, যেটাতে হয়তো 100 রিডারও নেই, সেটাতেও তারা সানন্দে সোৎসাহে ইন্টারভিউ দিবেন, কিন্তু বাংলাদেশের প্রেসকে ফেস করবে না। যদিও প্রধান উপদেষ্টা 2-3টে তার পছন্দের কাগজকে ইন্টারভিউ দিয়েছেন ইনিশিয়ালি, এরপর আর কোনো কথাবার্তা বলেননি। বাট আমরা তাদের মধ্যে এমন কোনো কষ্ট দুঃখের প্রকাশও দেখতে পাই না, বরং তারা রাজনীতি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোকে, একদিকে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রথম দিনই 4টে রাজনৈতিক দল নিয়ে বসে গেলেন, তারপরে আবার 13টি রাজনৈতিক দল নিয়ে আজকে বৈঠক করলেন। এখন প্রশ্ন হচ্ছে এই বৈঠকের মানে কি? বৈঠক থেকে কি বার্তা পেলাম? আমরা আইন উপদেষ্টার মুখে শুনেছি তারা জাতীয় ঐক্যের কথা বলেছেন। কি বিষয়ে জাতীয় ঐক্য? বলছেন যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। তার মানে কি পলিটিক্স ডিকটেট করছেন সরকার, যে জামাত, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, অন্যান্য দল সবাইকে এক থাকতে হবে? মানে এটা তো কোনোভাবেই আমি মনে করি না অ্যাকসেপ্টেবল যে এই আবদার। এবং আমরা দেখলাম যে আইন উপদেষ্টা বলছেন, প্রেস সেক্রেটারি তার পাশে দাঁড়িয়েছিলেন প্রথম দিনের বৈঠকে, গতকালকের বৈঠকে, যে দেশের বড় 4টি দলকে ডাকা হয়েছে। আবার প্রশ্ন, কিভাবে সরকার নির্ধারণ করলো এই 4টে দলই বড় 4টে দল? কিভাবে নির্ধারণ করলো? অতীতের নির্বাচনের ভিত্তিতে, জনসমাগমের ভিত্তিতে? এর মধ্যে একটা দল তো নিবন্ধিতই নয়, এনসিপি। এনসিপিকে বড় দল হিসেবে স্বীকৃতি দিয়ে দিল, যাদের অনেক জেলায় কমিটি নেই, যাদের সবাই এখন তেমন লোক হয় না। ইভেন জামাত বা ইসলামী আন্দোলনকেও কি আপনি বিএনপির সঙ্গে, হ্যাঁ বড় দল বললে আপনি বলবেন বিএনপিকে, বড় দল বললে আপনি আওয়ামী লীগ, এবং এই ক্যাটাগরিতে পড়ে না। তারপরে যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে রাখতে চান, সেটা আপনি বড় জোর জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামীকে রাখতে পারেন। কই জাতীয় পার্টিকে তো ডাকা হলো না। জাতীয় পার্টি তো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগের কার্যক্রম না হয় স্থগিত, বা আওয়ামী লীগকে হয়তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা না হয় মেনে নেওয়া গেল। কিন্তু আমার প্রশ্ন যে বড় দলের কাতারে কিভাবে জামাত, ইসলামী আন্দোলন, বিএনপি এবং এনসিপি একসঙ্গে বসে, এবং সরকারকে এই এখতিয়ার কে দিল যে সরকার সেটা ঘোষণা করছে, বলছে পাবলিকলি যে 4টে বড় দলকে ডেকেছে। বাকিদের সবার ভোট সমর্থন যোগ করলে বিএনপির সমান হয় বা আওয়ামী লীগের সমান হয়, এমনকি জাতীয় পার্টির সমান হবে না। জাতীয় পার্টিরও আঞ্চলিক যে ভিত্তি এখন পর্যন্ত, যদিও তারা দ্বিধা বিভক্ত এবং তাদের অনেক অপরাধ, অনেক অপকর্ম আছে স্বৈরাচারের দোষর হিসেবে, তারপরেও সরকার তো তাদের কার্যক্রম নিষিদ্ধ করেনি, এবং আমি কার্যক্রম নিষিদ্ধ করবার পক্ষ নেই। ইভেন আমি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবারও পক্ষে নেই। আওয়ামী লীগের মধ্যে আমার বিরুদ্ধে 1001 অভিযোগ আছে,
এর মতো বর্বর রাজনৈতিক শক্তি দেখা যায়নি, যদিও তাদের অতীতে অনেক ভালো ইতিহাসও আছে, কিন্তু তারপরও কথা হবে তারা যে অন্যায় বাংলাদেশের জনগণের সঙ্গে করেছে, তরুণদের সঙ্গে করেছে, তার কোনো ক্ষমা নেই। ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, জামাতকেও চাইতে হবে, এবং একই সঙ্গে তাদের প্রত্যেক অপরাধীর বিচার করতে হবে। কিন্তু সরকারের এই বয়ানে যে জাতীয় ঐক্য করতে হবে, জামাতের রাজনৈতিক অবস্থান আর বিএনপির রাজনৈতিক অবস্থানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ইতিহাসের মধ্যেই পার্থক্য। আপনি তাকে একসঙ্গেই থাকতে হবে এবং সেই ঐক্য আবার দৃশ্যমান হতে হবে। অথচ সরকার খেয়াল করছে না যে এই সরকার সম্পর্কে মানুষ কি বলছে, এই যে তরুণরা, মাইলস্টোন স্কুলের ছেলেরা, বাচ্চা ছেলেমেয়েরা কি বলছে খেয়াল করছে না। যেমন ধরেন কয়েকদিন আগে এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, দেশের অত্যন্ত বড় একজন শিল্পপতি, তিনি বলছেন যে দেশের অবস্থা তিনি গত 40 বছরে এত খারাপ দেখেননি। এই যে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, তিনি বলছেন যে এমন ভয়ের পরিবেশের রায় তো দূরের কথা, আদেশই বাকে দেবে, এই কোর্ট প্রসঙ্গে তিনি বলছেন। এই যে আমরা বিচার করছি, এমন একটা আবহ তৈরি করেছে যে ন্যায় বিচার দিতে গেলে আপনার পছন্দ না হলে তো কোনো রাজনৈতিক শক্তি সরকারের আশীর্বাদ পুষ্ট সেগুলোকে নাকচ করে দেবে, এবং ওই বিচারককে হয়তো দেশ ছেড়ে পালাতে হবে। আওয়ামী লীগ আমলে যেমন হয়েছে, তারেক রহমানের এক রায় দিয়ে আপনাদের খেয়াল আছে, একজন জজকে পালিয়ে যেতে পেরেছে। এবং হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ, তিনি বলছেন যে সরকারের 1 বছর হতে চলেছে, আজকে পাওনার হিসাবটা খুবই জরুরি। এখন এই হিসেব নিকেশ চাইতে গেলে আবার ওনারা অভিমান করেন অথবা রাগ করেন। দেবপ্রিয় ভট্টাচার্য, সরকারের সঙ্গে তার কিছুটা, সরকারের একটি কমিশন করেছিল তাকে নিয়ে, আপনারা জানেন যে অর্থনীতি বিষয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছিল তার নেতৃত্বে, বিগত আমলে যেসব লুটপাট হয়েছে সেগুলোর শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তিনি কিছুদিন আগে বলেছেন যে এমন সরকার, এমন শিশুতোষ সরকার বা নির্দোষ সরকার, আরো অনেকগুলো বিশেষণ বাংলা তিনি ভালো বলেন, তিনি ব্যবহার করেছেন, কিন্তু আমি নিশ্চিত তিনি ব্যঙ্গ করে বলেছেন, শুনতে যত মধুর শোনায়। এবং তিনি আজকেও বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরও আরেকটা সরকার আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? সো এরকম এগুলোর কোনো শেষ আসলে নেই। সো এই সরকার আসলে কি চাইছে বোঝা মুশকিল, সরকারের সঙ্গে যারা আছে তারা কি চাইছে সেটা বোঝা মুশকিল। এবং এটা বোঝাই যাচ্ছে, এখন অনেকে অনেক কথা বলবেন, ওই যে জাতীয় ঐক্যের কথা আমরা শুনছি সরকার বলছে, আবার তারা জাতীয় সরকার করতেও চায়, এবং তা আবার কেউ এটাও